আগামী দিনে এখানে স্থায়ী মেডিকেল আমরা স্থাপন করব। বাচ্চা ভাই উপরে আমি ভীষণ খুশি যে আমার ঈশ্বরদীবাসীর জন্য সে এত বড় একটা আয়োজন করেছে। জেলা প্রশাসক সাহেবদের সম্মেলন হয় ঢাকাতে, তখন ওনারা ওখানে গিয়ে বলে ঈশ্বরদী পাবনা কৃষিতে স্বনির্ভর। এই অর্জনের জন্য, স্বনির্ভরতার জন্য আমরা এই কৃষক ভাইরাই ছিলাম। তাহলে আমাদের এখানে কেন কৃষক বিশ্ববিদ্যালয় হবে না? আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাই। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী কর্মসূচির ভোলাডলি ইউনিয়নের এই গ্রামের যারা কৃষক আছেন, সর্বোচ্চ 1 বিঘা পর্যন্ত কলমি শাক আবাদ করে এই ঈশ্বরদী থানায়, এটা সর্বোচ্চ রেকর্ড। মানুষের শাকসবজি পুষ্টির অভাব পূরণ করার জন্য আমরা যথাযথ চেষ্টা করি। আপনারা যা বলেছেন আপনার হাতে নাগালেই আছে, এই জিনিসটা আমরা পেয়ে যেতে পারি। আর আপনারা আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলা ঈশ্বরদী থানা ভোলাডলি ইউনিয়নে আমরা আসছি এখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং কৃষকদের সাথে মত বিনিময় সভা। আসলে এখানে অন্যান্য পাবনা জেলা এবং ঈশ্বরদী থানা, রাজশাহী বিভাগে অনেক বড় বড় প্রধান অতিথি থাকবে। আসলে কৃষকদের সাথে কি মত বিনিময় করবে আর কৃষকদের কি উদ্দেশ্যমূলক কথা বলে, আমরা এই জন্য দেখার জন্য এখানে আসছি। ডিআইজি মহোদয়ের উদ্যোগে এবং ওনার প্রতিশ্রুতিতে আমরা ঈশ্বরদীবাসী এই মোলাডুলিতে চুয়াত্তর মৎস্য খামারে আমাদের বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে এখানে আমাদের উপজাতি মহিলা পুরুষ শ্রমিক কামার কুমার এবং আমাদের কৃষক শ্রমিক তাদের স্বাস্থ্যের জন্য আমাদের আজকে এই মেডিকেল ক্যাম্প, অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হলো এবং এটা আজকে আমরা এর যাত্রা শুরু করলাম। আশা করছি আগামী দিনে এটার ধারাবাহিকতা বজায় থাকবে এবং এই অস্থায়ী একসময় স্থায়ী মেডিকেল ক্যাম্পে পরিণত হবে। আসসালামু আলাইকুম, আমি একজন কৃষক সমিতির সদস্য ঈশ্বরদী উপজেলার। আমি আমার পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হতে পেরেও নিজে আনন্দিত এবং এই আয়োজনকে আমি বাচ্চা ভাই উপরে আমি ভীষণ খুশি যে আমার ঈশ্বরদীবাসীর জন্য সে এত বড় একটা আয়োজন করেছে এবং এই সাধারণ মানুষ যাদের পাশে কেউ থাকতে চায় না, সেটা হচ্ছে কৃষক। এরা একদম নিডি। এদের জন্য কিছু করার যে উদ্যোগ, যে মানসিকতা, ভাইয়ের এই শ্রম মেধা যেন আল্লাহ তাকে সুসম্পন্ন করে মৃত্যুর আগ পর্যন্ত সেজন্য এই আমাদের এই সংগঠনের সাথে থাকি, এগুলি করি, মানুষকে যেন উপকার করে দিতে পারে। আমি জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আজকে যে মেডিকেল টিম আনা হয়েছে, এটা ফ্রি, একদমই ফ্রি। বাংলাদেশের খুব হায়ার এডুকেটেড সব ডাক্তারগুলি এখানে আনা হয়েছে। এদের দিয়ে এদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য সে সুন্দর একটা আয়োজন করেছে। এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমরা এই প্রতিষ্ঠানের সবাই নেতৃত্ব দিচ্ছি। এই নেতৃত্ব এইটাই কারণ যে প্রান্তিক কৃষকের সঙ্গে কেউই আজকে নেই, যার কারণে আমরা ঈশ্বরদী উপজেলা এই কৃষক সমিতি গঠনের যে প্রত্যয় ব্যর্থ করছি, সেটা আমরা আগামীতে আমাদের কৃষক নিয়ে যাতে সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করতে পারি। জেলা প্রশাসক সাহেবদের সম্মেলন হয় ঢাকাতে, তখন ওনারা ওখানে গিয়ে বলে ঈশ্বরদী পাবনা কৃষিতে স্বনির্ভর। এই অর্জনের জন্য, স্বনির্ভরতার জন্য আমরা এই কৃষক ভাইরাই ছিলাম। তাহলে আমাদের এখানে কেন কৃষক বিশ্ববিদ্যালয় হবে না? আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাই। এখানে সেরিকালচার বোর্ড অকেজো পড়ে আছে, বিশাল জায়গা। এখানে সুগার মিলের একটা ফার্ম রয়েছে,
এখানে বিশাল জায়গা পড়ে আছে, জায়গার অভাব নাই। আপনি যদি উদ্যোগ নেন অবশ্যই একটি কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের ছেলেরা আমাদের এই ঈশ্বরদী থেকে বহু দূর দূরান্ত যেতে হবে। কেন আমরা প্রতিটা জেলায় দেখতেছি বিশ্ববিদ্যালয়, কেন আমরা ঈশ্বরদীতে একটা বিশ্ববিদ্যালয় পেতে পারি না? আমাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় দিতে হবে। আমরা বলেছি, ছোট্ট একটা দাবি বলেছি যে আমরা কৃষি পণ্য পরিবহন করার জন্য দেশের বিভিন্ন জায়গায় যখন যেতে চাই, আমার মাত্র 5 মন জিনিস, আমি 5 মনের জন্য ট্রাক নিতে পারি না। কি করতে হয়? বন্দোবস্তের সংস্থার কাছে যেতে হয়। তারা 15,000 টাকা ট্রাক ভাড়া নেয় 40,000 টাকা। আমার 1 কেজি ভাড়া ছিল 2.5 থেকে 3 টাকা, আমার পড়ে যায় 10 টাকা। কাজেই আমি যদি সরকারি বিআরটিসি ট্রাক যদি অন্তত একটা নমুনা সৃষ্টি করতে পারি যে এই সংগঠনের কাছে বিআরটিসি ট্রাক দিয়ে আমরা ঢাকা সহ বিভিন্ন দেশে পরিবহন করবো, এটা কিন্তু পারি আমরা নগদ দিতে। আমরা একটা জিনিস খুবই পরিতাপের বিষয়, এটা ঐতিহাসিক জায়গা। একটা সময় রেলের 2টা হেডকোয়ার্টার ছিল, একটা ছিল চট্টগ্রামে, একটা ছিল ঈশ্বরদী পাকশিতে। সেই জায়গায় একটা বাইপাস রেল স্টেশন হয়েছে। সেখানে অত্যন্ত পরিতাপের বিষয়, একটা ভিআইপি যাত্রীর বসার বিশ্রাম নাই। যেখানে একটা বড় লম্বা লেন আছে, সেখানে যাত্রী ছাউনির কোনো ব্যবস্থা নেই। কেননা আমি আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনার কাছে সমন্বয় সবাই তারাও আসে, কাজে ঈশ্বরদীদের বাইপাস স্টেশনে অবশ্যই একটা যাত্রী ছাউনির ব্যবস্থা করে দিবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিছুদিন আগে চায়না গিয়েছিলেন, ওখানে গিয়ে উনি 6টা হাসপাতাল নিয়ে আসছেন। আমরা এই ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে, পাবনা জেলাবাসীর পক্ষ থেকে আমরা ঈশ্বরদীতে একটা স্পেশাল চাইনিজ হসপিটাল চাই। আমাদের আপনি মাননীয় প্রধান অতিথি আমাদের এই ব্যবস্থা অবশ্যই করে দিবেন, আমরা এটা চাই। আমাদের এখানে একটি ঐতিহাসিক বিমানবন্দর রয়েছে, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকগুলো বিমানবন্দর চালু করার জন্য সরকারের সদিচ্ছা রয়েছে। আমার এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আমাদের এখানে পাকশি ভিজেট রয়েছে, এখানে খাদ্য ভান্ডার ঈশ্বরদী শিশুর রাজধানী রয়েছে। আমরা যদি বিমানবন্দরটা চালু করতে পারি, সেই সাথে যদি কার্গো বিমান যোগ করে দিতে পারি, তাহলে আমরা আমাদের কৃষির যতগুলো আমাদের প্রক্রিয়াজাতগুলো যেগুলো আছে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আমি মনে করি আপনার বিমানবন্দরে যোগাযোগ করে আমাদের এই বিমানবন্দর চালু করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমি ছোট ছোট কতগুলো জিনিস আপনার মাধ্যমে তুলে ধরতে চাই। আপনি জানেন আপনার সঙ্গে আমার সুদীর্ঘ একটা পরিচয় রয়েছে। আমি দীর্ঘ জীবনে কৃষি জীবন, 54 বছরের কৃষি জীবন। এই কৃষি জীবনে আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যখন আমি কৃষি কাজে নামি, তখন ছিল এদেশের কৃষি ছিল খরপোশ কৃষি। এই খরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিকরণের জন্য আমি মহাপরিকল্পনা গ্রহণ করেছিলাম। সেই মহাপরিকল্পনার ধারাবাহিকতায় রাষ্ট্রের এমন কোনো ব্যক্তিত্ব বলা যায় নেই যে সেই ব্যক্তি ওই খামারে যায় নাই। এটা আপনি নগদ এখন দেখতে পারেন, আমার কাছে কিছু ডকুমেন্ট আছে, আপনি দেখেন। যেখানে আমাদের উপদেষ্টা মন্ডলী মহোদয়রা এসেছেন, সচিব মহোদয়রা এসেছেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহোদয়রা এসেছেন, আমাদের মহাপরিচালক মহোদয়রা এসেছেন। আমাদের এই যুগের কালের তরুণ নেতৃত্ব দিতে যাওয়ার জন্য যেটা সারা দেশের মানুষ জাগরিত হয়েছে, জনাব তারেক রহমান, উনি 5 লক্ষ মানুষ নিয়ে আমার খাবার এসেছিলেন। আমার 3 মাসের কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী সাহেব এই খাবারে 3 বার এসেছেন। সেই 3 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে আমাদের এম কে আনোয়ার সাহেব কৃষিমন্ত্রী, উনি আমার খামারে এসেছেন। আমার এখানে আজকের যিনি এখানে ডাক্তারের ডিন, উনি তখন ছিলেন অন্য একটা পেশায়, উনিও আমার খামারে এসেছেন। আমার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে ইকবাল সাহেবের সঙ্গে। কাজেই আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে আমরা কৃষক, আমাদের সত্যি কিছু অনভিজ্ঞতার পরিচয় রয়েছে। আমি কৃষক হিসাবে লোক প্রশাসনে ডিসি মহোদয়দের, অতিরিক্ত সচিবদের ট্রেনিং দিয়েছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 400 পিএইচডি শিক্ষার্থীর জন্য সুইস গভর্নমেন্ট টাকা দিল, বলল যে সুইস রাষ্ট্রদূত হবে প্রধান অতিথি, একজন খ্যাতমান কৃষক হবে সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমি সেটাও হয়েছিলাম। আমি বিআরডি বগুড়াতে যেখানে বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে আমি শিক্ষকতা করেছি। আমি উপলব্ধি করেছি। আমি বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা ছাত্র কমিটির মেম্বারও আছি। কাজেই আমি বলতে চাই, আজকে জেলা প্রশাসক মহোদয় আছেন, কেন আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা হয় না? আমি
কেন আইনসভায় আমার কৃষকের নেতৃত্ব নেই, কেন আমার উপজেলাতে আমার কৃষকের প্রতিনিধিত্ব নেই? আমি যদি একা হয়ে করতে পারি, আমি আপনাদের মাধ্যমে জানতে চাই বাংলাদেশ কৃষক সমিতি আগামী দিনে আপনাদের মাধ্যমে অবশ্যই একটা নেতৃত্ব দেবে, এটা আমি আশা করি। আমার কৃষক ভাই, আমার জন্য আপনি যে সময় দিয়েছেন, আমার জন্য যেভাবে আমাদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের এখানে এসেছেন, আমরা কোনো রাজনৈতিক সংগঠন করতেছি না, আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। দেখেন আপনার দিকে সবাই চেয়ে আছে, আপনাদের দিকে সবাই চেয়ে আছে, আমাদের দুঃখী মানুষগুলো দাঁড়ায় আছে। আমাদের ডিআইজি মহোদয় 2 তারিখে প্রত্যেকটা উপজাতি মহিলাদেরকে একটা লুঙ্গি দিয়েছিলেন, একটা শাড়ি গামছা দিয়েছিলেন, যারা ওরা খুশিতে মহা খুশি হয়েছিল। আমাদের গায়ে ট্যাগ লাগাবেন না। 1 মিনিট, সেটা কি? আমরা কৃষক গাধা আর খুদি সমাজ সিংহ। ও কৃষক থেকে ওঠো, কবে তুমি গজে উঠে? আমরা কি গাধাই থেকে যাবো? আমরা কি সিংহ হতে পারি না? সিংহ 18 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা ঘুমায়, গাধা গাধাই থেকে যায়। কেন আমরা কি গাধাই থেকে যাবো? আজকে জেলা প্রশাসক সাহেব, পুলিশ সুপার মহোদয়কে বানবো, আপনারা আমাদের পাশে থাকেন। দেখেন আমাদের এই 12 কোটি মানুষ গর্জে উঠবে। অবশ্যই পাশের দেশ ইন্ডিয়ার মতো কৃষক সংগঠন বাংলাদেশে তৈরি হবে। আমাদের তাকে অবশ্যই যদি ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, সমাজজীবী সংগঠন তারা একটা দাবি দিয়ে সঙ্গে সঙ্গে ডিসি বসে যায়, সঙ্গে সঙ্গে পুলিশ সুপার বসে যায়, কিন্তু কৃষকদের নিতে বসার সুযোগ নাই। কেন? যে আমার টোল আদায় হয়, আমার যেটা দরকার তার টোল, যেটা আমার কিলো মজ হয়ে গেছে। এমন বৈষম্য আমাদের মাঝে চলা হয়ে গেছে যে আমরা পদে 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 আর্থিক প্রতিষ্ঠানে, ব্যাংকে, এনজিওতে লোন নিয়েছি। কি হয়েছে? আমার যেহেতু ধান বেচতে পারি নাই, বজ্রপাতে ধ্বংস হয়ে গেছে, আমার লোন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কি হয়েছে দেখেছেন? আমার কৃষকের মাথায় দড়ি, মাত্র 20,000 টাকা দেয় কৃষকের মাথায় দড়ি। আমরা এ লোকটা রাখে কোথায়? যারা 2,000 কোটি টাকা নিয়ে, যাদের ঋণ মকুব হয়ে যায়, সুদ মকুব হয়ে যায়, তাদের মাথায় দড়ি পড়ে না, আবার মাথায় দড়ি কেন? কেন আমরা এ লজ্জা কোথায় রাখি? আমাদের এই সমস্ত দায়িত্বশীল চেয়ার আমার নামে ওয়ারেন্ট হয়ে আমাকে পুলিশ খুঁজে বেড়ায়, আর যার 2,000 কোটি টাকা মহা হয়ে যায় তাকে পুলিশ খুঁজে বেড়ায় না। কেন? আজকে অবশ্যই আজকের প্রধান অতিথি মহোদয়, বিরোধী মহোদয় যারা রয়েছেন তাদেরকে বলবো আমাদের কৃষকদের জন্য কিছু শিথিল করেন। 2004 সালে তারেক রহমান আসার পরে আমার 6 কোটি টাকা পেঁপে বিক্রি হবে, আমার 1 মাসের মাথায় ঝড়ে পেঁপে বাগান ভেঙে গেছে, 5 লাখ টাকা বেচার পরে খরচ আমার 1 কোটি টাকা, অনেক সময় লাখ শিক্ষায়। হ্যাঁ, কৃষকের 3 কোটি টাকা লোন, আমার 63 একর আগের জমি, ফসলের জমি। আপনি হিসাব করেন কত কোটি টাকা লাগে এটাকে যত্ন করতে। তাহলে কৃষককে আপনি কোটি টাকা দিতে নাক ছিটাচ্ছেন কেন? কেন? আমরা তো টাকা পানেওয়ালা, আমরা যত টাকা পাবো আমরা দেশের প্রবৃদ্ধি অর্জন করবো। আমরা আমাদেরকে খালি না মামলা দিবেন কেন? আমার জন্য 5 বছরের রেয়াত করে দেন, 5 বছর ই দেবে না, সুদ দেবে না। আমার ফসল আমি ফসলের ফলার পরে যদি আমি সেটা না পাই, আমাকে রিয়াতে সুদ দেন, 3 বছর আমি সিট মানি হিসেবে আপনার টাকা চাই। আর্থিক প্রতিষ্ঠান বলো আপনি সরকার থেকে তৈরি করেন যে হ্যাঁ ওই কৃষকের ডেটাবেস তৈরি করে তাকে যতটুকু টাকা দেওয়া উচিত 3 বছরের জন্য সুদ দেওয়া হবে। তাহলে আমরা খুশি হব যে হ্যাঁ কৃষকের জন্য আমাদের সরকার আমাদের পাশে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি সত্যি উপলব্ধি করছি যে আমি 1 মিনিটের গল্প শুনেছি। এই জন্য আমি এই প্রশাসনে যখন প্রশিক্ষণ দিয়েছিলাম বলেছিলাম যে ডিসি সাহেবের কাছে কৃষক যাবে আর ডিসি সাহেব খাতায় লিখবে তো অনেক কাজ, কিন্তু সিএ সাহেব বলবে আপনি কেন আসছেন? উনি বলবে এই কাজ পারে, ওর তো একটা মেম্বারই পারে। তারপরও ঠেকা হয়ে থাকলাম, ঢুকার পরে ডিসি সাহেব আর কথা কয় না, বসতেও কয় না, চা খাওয়ায় না। আমি 1 মিনিট চাই আমার কৃষকের জন্য। কৃষক গঞ্জে ওঠো, ও ডিসি সাহেব গঞ্জে ওঠো, কৃষকের জন্য নীতি নির্ধারণ করো। কৃষক গেলে আপনারা 1 মিনিট সবাই দেওয়া মন করে দোয়া করবে। কৃষক দোয়া করবে, প্রাণ খুলে মন খুলে ওই টিওনো সাহেব দোয়া করবে। আমার গায়ে ট্যাগ লাগাবেন না, এমন কোন মানুষ বলতে পারবে না। যখন তারেক রহমানের ছিল 15 বছর কোন ওয়ার্কশপ সেমিনারে দাওয়াত পাই নাই, কেন? তারেক রহমান এসছে। আবার যদি
আর কোন সরকারের কোন এরকম মন্ত্রী আসে এক লাগে খাবে এই জায়গায় দেখেন কোন জায়গায় সদস্য আমাদের আছে কিনা। আর একটা জিনিস বলতে চাই, যারা পদকে চাষি, যারা পদক পেয়েছে নিশ্চয়ই কোনো অর্জনের মাধ্যমে পদক পেয়েছে, তাদেরকে আজ পর্যন্ত আমার লোকাল প্রশাসন এক জায়গায় বসে এক কাপ চা খান নাই। পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, একজনও বলে না এই মহারাজ সাহেব এই বাচ্চা ভাই আপনারা 15 জন আসেন আপনাদের রূপপুর থেকে নিয়ে আসেন। পারমাণবিক বিদ্যুৎ আজ পর্যন্ত চাই নাই, সৌভাগ্য হয় নাই, কারণ ওই বিধির জানে আমরা পড়ে আছি। কিন্তু আমাদেরকে শখ নাই, এখানে এত বড় প্রকল্প আমরা বিদেশ থেকে মানুষ আমাদের কাছে ফোন করে ভাই যাওয়া যাবে নি, আমরা দিতে পারি না, কারণ আমাদের সেই পাওয়া দেওয়া নাই। এই জন্য আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যা বলতে চাই যে আপনারা আমাদেরকে একটু সম্মানিত করেন। আমি 40 বছর ধরে বলতেছিলাম কৃষকের জন্য একটা চেয়ার চাই, কৃষকের জন্য চেয়ার চাই। কি হলো, বাণিজ্য মন্ত্রণালয় সিআইপি দেয়, তাদের জন্য সংগঠিত ব্যবসা সংরক্ষিত গেজেট আছে, তারই ধারাবাহিকতায় সবে আমাকে এই আইপি দেওয়া হয়েছে। কিন্তু কেউ জানে না আইপির মানে কি, আইপির মানে কেউ জানে না। আমি চাই আমার কৃষক যেন একটু চেয়ার পায়। আমরা বিশেষ অতিথি হতেও চাই না, একটু চেয়ারের ব্যবস্থা করেন, তাহলে আপনাদের দোয়া করবে, আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করবে যে কৃষকের সম্মান দেখায়। তো যাই হোক, আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমি বলতে চাই, আমরা এদেশের শত্রু না, আমরা এদেশের মানুষের 3 বেলা আহারের উৎপাদনের কাজটা করে থাকি। আমরা খুব সম্মানের আশায় লালিত। আমাকে আপনি 20 লাখ টাকা দিবেন, 10 লাখ টাকা দিবেন, 2000 টাকা দিবেন, এই আশায় থাকি না। আপনি আমার বাড়িতে যান, আমার সবচেয়ে ভালো মোরগটা দইকে আপনি খাওয়াবো, আমার পেটে ভাত থাকা না থাকা এই অভ্যাস আমার আছে। আপনি জিনিস যত মানুষ গিয়েছে আমার খাবারে যাওয়ার সঙ্গে সঙ্গে মোরগ কাটো, নাহলে বাজারে যা ভালো মাছ কিনে নিয়ে আসো। এটা আমাদের নেশা। যদি আপনাদের কোনো পাওয়ার আমাদের কাছে আসে আমরা ধন্য হই, আমরা আনন্দিত হই। সেই জন্যে আমাদের মান্যবর প্রধান অতিথি বৃহস্পতি মহোদয়কে জানাবো, আমাদের কথার মধ্যে ভুলভ্রান্তি উঠতে পারে। আজকে আমাদের ডক্টর মনোয়ার সাহেব, আমাদের ডক্টর হোসেন মোহাম্মদ আলামিন, আমাদের মাঝে ডক্টর হাবিবুর রহমান সাহেব, আমাদের সিভিল সার্জন সাহেব আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের মেডিকেল ক্যাম্প দিয়ে আমাদের স্বাস্থ্যের দিকে উদ্বুদ্ধ করেছেন। এর মূল নায়ক আমাদের ডিআইজি সাহেব, ওনার জন্য আপনারা সবাই প্রাণ করে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুদীর্ঘদায় আয়ু দেয়, তার জন্য অতি দ্রুত উনি যেন মহাপরিদর্শক হন, পুলিশ প্রধান হন। আমরা চাই আজকে আমাদের প্রধান অতিথি উনি আজকে অতিরিক্ত সচিব আছে, আমরা দোয়া করব আমাদের যে সম্মান উনি আজকে আমাদের দেখেছেন, উনি দ্রুত উনি সচিব হবেন। আর ওই যাওয়ার পর অবশ্যই উনি উপলব্ধি করবেন যে কৃষকদের জন্য কি করতে হবে। আর উনি যদি ক্যাবিনেট মিনিস্ট্রিতে যেতে পারে, ওই মিটিংয়ে যেতে পারে, অবশ্যই আমাদের হয়ে অন্তত উপলব্ধি করতে পারবেন। আমরা এই দোয়া করি উনি আমাদের জন্য উপলব্ধি করবেন। যাই হোক, আমার মনে হয় আমি অনেক কথাই আপনাদের মানে হিসাবের বাইরে বলে ফেলেছি। তো আমি সাংবাদিক ভাইদের বলবো, আমাদের কথা কিভাবে লিখবেন, কিভাবে জানান দিবেন। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাগুলো যাক, আমরা চাই কৃষি মন্ত্রীর কাছে আমার কথাগুলো যাক, আমরা চাই আমাদের কথা আমি দেওয়া করলো ওই শাহবাগের মনে যেভাবে জামাত ওরা দিতে পারে, আমরা পারি না। আমার আজকে লিচু ভাঙা, আমার লিচু ভাঙা বাদ আমি যেতে পারি না, এই জন্য আমরা এখানে আসছি। আজকে আমাদেরকে একটু হাইলাইট করেন, আমাদের দাবিগুলো তুলে ধরেন, আমাদের প্রধান অতিথির কথাটা তুলে ধরেন, বিশ্বজ্যোতি মহোদয়ের কথাগুলো তুলে ধরেন। একটা সময় সারা দেশে আমরা দৃষ্টান্ত সৃষ্টি করব। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ কৃষক সমিতি গর্জে উঠবে। এই কৃষক গর্জে ওঠো, এই গর্জে ঘুমায় থাকো না। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী কর্মসূচির বোলাডলি ইউনিয়নের এই গ্রামের যারা কৃষক আছেন, এই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে যারা কৃষক এখানে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য এসেছেন, এই কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়, উপস্থিত আছেন রাজশাহী রেঞ্জ বিভাগীয় কমিশনার স্যারের উদ্যোগে এই মহতী কর্মসূচিটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে কৃষকদের মাঝে।
এটি একটি শুভ উদ্যোগ। এই উদ্যোগ আমি মনে করি, আশা করি, প্রত্যাশা করি এখানে সরকারের ঊর্ধ্বতন 2 জন কর্মকর্তা আছেন, বিভাগীয় কমিশনার স্যার এবং রেঞ্জ ডিআইজি স্যার, এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আছেন, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা আছেন। তাদের মাধ্যমে আমি আবেদন করি এই প্রোগ্রামটি শুধু এই মুলাডুলি ইউনিয়নে ঈশ্বরদীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। কথা কম বলে কাজটা যদি করতে পারি তাহলে সেটা আমাদের সফলতা। আমরা সিভিল সার্জন আমাদের বিভাগীয় পরিচালক মহোদয়ের কাছে যেটা শুনলাম, আমাদের যেসব সুবিধাগুলো আছে সেই সব সুবিধাগুলোকে যদি আমরা ইফেক্টিভ করতে পারি তাহলে আমাদের কিন্তু আপনারা যা বলেছেন আমরা হাতে নাগালেই আছে, এই জিনিসটা আমরা পেয়ে যেতে পারি। আর আপনারা নীতি নির্ধারণে যেসব বলেছেন সেসব কিছু আমাদের দিক থেকে যতটুকু করা সম্ভব, আমি মনে করি বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, উনি সরকারের গুরুত্বপূর্ণ সবসময় যান এবং সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে যোগাযোগ উনি রক্ষা করেন। আমার দিক থেকে যতটুকু করা দরকার আমরা দিক থেকে আমরা ততটুকু করবো। আমি ওনার বিভাগীয় কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। আমি ওনাকে বলার পরে এক বাক্যে উনি রাজি হয়ে গেছেন। আমি মনে করি সাধারণত এটা হয় না, তারপরে উনি যেহেতু রাজি হয়ে গেছেন আমি ওনাকে জানাতে চাই। আমি কালকে একইভাবে নাটোরের একটা হেলথ ক্যাম্পে গিয়েছিলাম, সেখানে আমি আমাদের বিভাগীয় পরিচালক মহোদয় বলার পরে উনি এক বাক্যে রাজি হয়ে গেছেন। আমাদের এখানে বিড়ির রিসার্চ আছেন, তো শাখাওয়াত সাহেব, ডক্টর শাখাওয়াত, ওনাকে বলার পরে উনি রাজি হয়ে গেছেন। আমি দেখলাম যে সবাই কাজ করতে চায়, একটা প্ল্যাটফর্ম দরকার, তো প্ল্যাটফর্মটা আমরা গড়ে দিয়েছি। আমি মনে করি এটা সম্ভব, এটা আসলেও কিন্তু না। আর আমরা এখানে মা বোনের যারা উপস্থিত আছেন, আমি সেদিন দেখে খুবই মনে কষ্টই পেয়েছি যে আসলে সবার অপুষ্টিহীনতা এত বেশি যে আমরা আসলে তাদের জন্য কিছুই করতে পারছি না। কারণ ঘরের শান্তি যদি থাকে বাইরেও শান্তি থাকে, কৃষক শান্তি থাকবে যদি কৃষকের পরিবার ভালো থাকে, তা আমরা চাই যে কৃষকের পরিবারটা ভালো থাকে। আর এখানের মধ্যে যারা আজকে ব্লাড ডোনেশন করেছেন, বিভিন্ন জায়গাতে ডাক্তার মহোদয়গণ এসছেন, আমাদের জার্মান ইউনিভার্সিটির ডিন মহোদয় এসছেন, তারপরে আমাদের ডাক্তার হোসাইন আসছেন, তারা অনেক কষ্ট করে অনেক দূরান্ত থেকে এসছেন। তাদেরকে আমি অভিনন্দন জানাই যে ওনাদেরকে আমরা আহ্বান জানানোর কারণে ওনারা না বলেন না, ওনারা চলে এসছেন। এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমার বক্তব্য বাড়াচ্ছি না, আগামীতে দেখা হবে, কথা হবে। এবং আমি মনে করি বিভাগীয় কমিশনার মহোদয় যখন ওনার বক্তব্য দিলেন, উনি এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই কিছু আশা বাড়িতে শোনাবেনি। কারণ হচ্ছে ওনারও যে রিসোর্সেস, সম্পদ যেগুলো আছে এটা সীমিত, সরকারের কাছে আমরা বলতে পারি। কি উদ্দেশ্যে আপনি আসছেন এই বিষয়ে আমাদের বলবেন অবশ্যই। হ্যাঁ, আমি এখানে আসছি, আমাকে অনেকেই বলেছে যে এখানে প্রোগ্রাম আছে। আমি পাবনা জেলার একজন বিখ্যাত কলমি শাক ওয়ালা, কারণ এটা জেলা পর্যায়ে আমি সুনাম অর্জন করেছি, তাই আমি এখানে এই প্রোগ্রামে আসছি যে একটু সময় দিয়ে চলে যাব। তাই আমি এখানে আসছি যে আমরা কৃষক, আমরা কৃষি উৎপাদন করি, দেশের মানুষের শাকসবজি পুষ্টির অভাব পূরণ করার জন্য আমরা যথা চেষ্টা করি। মাঠে আমরা প্রচুর ভাবে সবজি আবাদ করি, এই সবজি বাজারে বিক্রি করি, এতে আমাদের আয় উন্নতি হচ্ছে, এতে কৃষক হিসাবে আমাদের উন্নতি হচ্ছে, তারা খাচ্ছে, তারাও সুবিধা ভোগ করছে, পুষ্টির অভাব পূরণ হচ্ছে, আয়রনের অভাব পূরণ হচ্ছে। এজন্য আমি কলমি শাক বিক্রি করি। আমি পাবনা জেলার একজন কলমি শাক বিখ্যাত, এটা বহুতবারই অনেক মিডিয়ায় আমাকে দেখেছে এবং প্রচার হয়েছে। আজকেও এখানে আসছি, আশা করি যে এইভাবে কলমি শাক আবাদ করে অনেক স্বাবলম্বী হওয়া যায়। আমি আল্লাহর রহমতে অনেক স্বাবলম্বী হয়েছে, আল্লাহ আমাকে ভালো রাখছে। আমি এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন, অর্থনৈতিক ভাবেও আল্লাহর রহমতে স্বয়ং সম্পন্ন। আমি একদম নিরুপায়ের মানুষ ছিলাম, নিঃস্ব ছিলাম, আমার কোনো কিছু ছিল না। এখন আমি আল্লাহ দিলে একটা ঘরও করেছি, বাড়ি করেছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। এবং এই আবাদে যারা উদ্বুদ্ধ হবে তারাও এরকম আমার মতো একজন উন্নত। আপনি কত বিঘা জমি এই কলমি শাক আবাদ করেন? আমি সর্বোচ্চ 1 বিঘা পর্যন্ত কলমি শাক আবাদ করি এই ঈশ্বরদী থানায়। এটা সর্বোচ্চ রেকর্ড। 10 কাঠা 15 কাঠায় 1 বিঘা, বেশি চাহিদা হলে 1 বিঘা পর্যন্ত কলমি শাকের আবাদ করে থাকি। এই কলমি শাকগুলি বিভিন্ন হাটে গ্রামে ব্যাপক সুনাম অর্জন করে ফেলেছে। এখন লাল শাকের চাইতে কলমি শাকের চাহিদাও ব্যাপক হয়ে গেছে। কেউ আমাকে অ্যাডভান্স টাকা দিতে চায়, আমি অ্যাডভান্স নেই না, কারণ এত চাহিদা। এক সময় আমি ঘুরে ঘুরে বেচতাম ভ্যান দিয়ে,
এখন বিভিন্ন হাটে বাজারে নেওয়া মাত্রই পাইকারি চলে যায়, যত নেওয়া যায়। এমনও দোকানদার আছে 400 আটি পর্যন্ত নেয়। এটা সত্য কথা। দাসুরিয়া লদাপাড়া গ্রামের মাসুদ এই সবজি বিক্রেতা, তার নামটাও বলে দিলাম, লদাপাড়ার মাসুদ, যে ওনা এই সবজিগুলি কিনে নেয়। আরো বিভিন্ন হাটে, বড়ইছড়া, নতুন হাট, বিভিন্ন হাটে এই সবজিগুলি বিক্রি হয়। যে আমি আর কত বলবো, ইনশাআল্লাহ এই কলমি শাক আবাদ করলে বিদেশে যাওয়া লাগবে না 7 লাখ 5 লাখ টাকা দিয়ে। এদেশেই কর্মস্থানের ব্যবস্থা হবে। যদি কেউ যোগাযোগ করতে চাও, ফাতেমা সবজি বাগান, সরাইকান্দি, ঈশ্বরদী, পাবনা। আল্লাহ হাফেজ। চাচা আপনাকে অনেক ধন্যবাদ। আসলেও যে আপনি যেটা বলেছেন এটাই সত্য কথা, যে বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাওয়ার থেকে দেশে ইনকাম করা অনেক সহজ। আপনি এটা বোঝালেন।